করছেন সবাইকে এই এই অতিমারিতে মানুষের পাশে দাঁড়ানোর আপনার যে এই সাধু উদ্যোগ, তাকে সমর্থন করছি। আমাদের এই ব্যাপারে কি করণীয় বা এই সময়ে আমরা মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারি, বা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন তাদের কি গাইডলাইন দেওয়া যায়, এই ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন তাহলে আমাদের সবার সুবিধা হবে। ধন্যবাদ। হ্যাঁ, কথাটা শোনা যাচ্ছে না। ডাক্তারবাবু, আপনি শুরু করতে পারেন। একটু আনমিউট করে, মিউট হয়ে গেছে। হ্যাঁ ডাক্তারবাবু, একটু আনমিউট করে নিন। শোনা যাচ্ছে? হ্যাঁ ডাক্তার, শোনা যাচ্ছে। প্রথম কথা, এটা খুব একটা কঠিন সময়, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে নানা রকম রোগের পাশাপাশি মানে মানুষের অসুবিধা, তার সোশিও ইকোনমিক জায়গাতে অনেক আঘাত লাগছে। প্রথম কথা, সবার আগে হচ্ছে মানুষকে সুস্থভাবে থাকতে হবে। যারা যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থ হতে হবে, এবং যারা যারা অসুস্থ হননি তাদেরকে প্রয়োজনীয় প্রিভেন্টিভ মেজার নিয়ে চলতে হবে। তা টিভি বা অন্যান্য মিডিয়ার দৌলতে সবাই এখন মোটামুটি কোভিড সম্বন্ধে একটা বেসিক ধারণা সবারই আছে, নতুন করে সেটাকে বারবার বলার দরকার নেই। কিন্তু যে জিনিসটা হচ্ছে, এখন যেহেতু এটা প্রায় দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে, সবার আগে আমাদের দরকার পার্সোনাল প্রোটেকশন। সেজন্য প্রথম মাস্ক ইউজ করা। মাস্কের মধ্যে কাপড়ের মাস্ক টাস্ক না, একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে 3 ply সার্জিক্যাল মাস্ক, একেবারে 3 ply সার্জিক্যাল মাস্ক ডাবল করে পরুন। 2খানা মাস্ক পরুন যেখানে যেতে গেলে, ডাবল মাস্ক পরুন। এবং সেই মাস্কে কাচবেন না, রিসাইকেল করবেন না। যদি মাস্ক ইউজ হয়ে যায় মোর দ্যান 8 আওয়ার্স কি 9 আওয়ার্স, আউটার মাস্কটা ফেলে দিন বাইরে, ফেলে দিয়ে আবার দ্বিতীয় একটা নতুন মাস্ক পরবেন। এইটা প্রথম জায়গা। N95 সবার পক্ষে সম্ভব না, আসে না, দরকার নেই। আর যদি কারো অসুবিধা হয়, যদি প্রয়োজন হয়, তারা একটা ফেস শিল্ড করতে পারে, অথবা তাদের এটা তো অসুবিধা আছে, তারা একটা নিচে সার্জিক্যাল মাস্ক পরে উপরে একটা কাপড়ের মাস্ক করতে পারে। তারপরে কোথা থেকে এলে কাপড়ের মাস্কটা সাবান জল বা সার্ফের জলে কেচে ফেলবে। সার্জিক্যাল মাস্কটাকে কেচে ইউজ করা যাবে না, বা N95 মাস্কে কেচে ইউজ করা যাবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি এই মুহূর্তে বাড়িতে বা আশেপাশে কারো জ্বর, সর্দি কাশি, হাঁচি, কিংবা শ্বাসকষ্ট, কিংবা ঢোক গিলতে কষ্ট, কিংবা ডায়রিয়া এ সমস্ত হয়ে থাকে, তাদের সবাইকে মোটিভেট করা যে ঘরে বসে বসে ওষুধ নিজেরা না খেয়ে সবার আগে কোভিড টেস্ট করানো। যেহেতু এখন প্যান্ডেমিক চলছে, আমরা এই সমস্ত রোগের সিমটম দেখে প্রথমেই ভাববো যে সেটা মানে প্রথমেই এক্সক্লুড করবো যে এটা কোভিড কি কোভিড নয়, এইটা প্রথম জায়গা। সুতরাং এখন সবকিছুই কোভিড যতক্ষণ না পর্যন্ত সেটা প্রমাণিত হচ্ছে কোভিড নয় বলে। এটা খুব বেসিক জায়গা, একদম সবচেয়ে বড় কথা এটা। সেজন্য যদি কোন রকম জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, ঢোক গিলতে কষ্ট, ডায়রিয়া এই সমস্ত রকম, কিংবা কোন একটা যাদের বাড়িতে বাচ্চা আছে সে বাচ্চাদের কোন রকম জ্বর এলো, বাচ্চা নাক দিয়ে জল পড়ছে, কিংবা বাচ্চা ব্রেস্ট ফিড কম করছে, কিংবা বাচ্চা দেখছেন যে শ্বাসের হার বেড়ে যাচ্ছে, যেমন ধরুন বাচ্চার যদি বয়স 2 মাসের কম হয় তাহলে মিনিটে 60 আর যদি 2 মাস থেকে 1 বছর হয় মিনিটে 50। 2 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে যদি তার বয়স বাড়ে তাহলে মিনিটে 40। এর বেশি হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। বাচ্চা বুকে হাত রাখবেন, মিনিটে হাতটা কতবার উঠছে নামছে এই দেখে বুঝতে পারা যায়। নাম্বার 1 পয়েন্ট। বড়দের ক্ষেত্রে হচ্ছে মিনিটে 24-এর ওপরে উঠছে কিনা শ্বাসের হার, রেসপিরেটরি রেট, ঘরের মধ্যে বসা অবস্থায়। দ্বিতীয় কথা, প্রত্যেকের ঘরে এখন সবচেয়ে দরকার যেটা হচ্ছে একটা পালস অক্সিমিটার। এটা ভীষণ দরকার। অক্সিজেন সিলিন্ডারের চাইতেও বা অন্য ওষুধ চাইতে দরকার পালস অক্সিমিটার। এটা ছাড়া এখনকার দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে কিচ্ছু করা যাবে না। সত্যি কথা বলছি, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, পালস অক্সিমিটার একটা জোগাড় করা হোক, জোগাড় করুন। যদি কারো কিছু দেওয়ার থাকে, এই সময় লোকের উপকার করার থাকে, সবার আগে দরকার একটা পালস অক্সিমিটার।
যাতে লোকে বেসিক জায়গাটা ধরতে পারে যে তার স্যাচুরেশন কত আছে। ইয়াং লোকদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে দেখা যায় যে অক্সিজেন লেভেল অনেকটা কমে গেলেও অসুবিধা জেনারেলি হয় না, শ্বাসকষ্ট একদম বুঝতে পারছে না, কিন্তু লেভেল ফল করছে। এই জায়গাটা খুব ক্রিটিক্যাল জায়গা। 2 দিনের জ্বর 3 দিনের জ্বর এমনি সমস্যা নেই, জ্বর কমে গেছে, সব নর্মাল আছে, কিন্তু দেখা গেল চট করে স্যাচুরেশন নেমে গেল হচ্ছে 93 92, তখন সমস্যাটা হয়। এই জায়গায় দেরি হয়ে যায়। এই জায়গাটা দরকার করা এবং সবাইকে মোবিলাইজ করা টেস্ট করানোর জন্য, এই জায়গাটা দরকার। আর মানে বলতে গেলে এই ছাড়া আর হচ্ছে কি অহেতুক রাস্তাঘাটে বেরিয়ে ভিড় করা না, বা চায়ের দোকানে মাছ নামিয়ে চা খাওয়া না, এইগুলো ছাড়া তো আর এই মুহূর্তে কোনো বাঁচার রাস্তা নেই। এবং সবচেয়ে বড় কথা, জামা কাপড় গুলো সবসময় বাইরে বেরোলে এসে ধুয়ে ফেলে। প্রিভেন্টিভ মেজার, পকেটে স্যানিটাইজারের বোতল রাখা, হাত ধুয়ে ফেলা রেগুলার, কোনো অবধি হাত ধোয়া, বাড়িতে এসে এটা করতেই হবে, একেবারে বেসিক জায়গা এটা। অন্তত একটা যদি করা যায় যে পাড়া ঘরে অন্তত 2-3টে বাড়িতে পালস অক্সিমিটার রয়েছে, যদি এরকম হয় তাহলেও সেই অন্তত আশেপাশে 10টা বাড়ির সুবিধা হয়। হঠাৎ করে কোনো রোগের সমস্যা এলে অন্তত মাপা যায়। এইটা অন্তত কিছু কিছু বাড়ি ক্লাস্টার করে করে নিয়ে যদি করা যায় তাহলেও সুবিধা, আপৎকালীন ব্যবস্থা হিসেবে। এটা হচ্ছে কি একদম মানে বেসিক কিছু গাইডলাইন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। আমি সোনিয়া ইয়াদভ, আমি আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমরা শিবম কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে ওয়েবিনারটা অ্যারেঞ্জ করা হয়েছে, এবং অবশ্যই চন্দন স্যারের উদ্যোগে, কারণ স্যার এত সুন্দর একটি আইডিয়া শেয়ার না করলে, এত সুন্দর একটি উদ্যোগ না নিলে আজকে হয়তো এই জিনিসটা আমরা করতে পারতাম না। তো স্যারকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি আইডিয়া শেয়ার করার জন্য এবং এই বিষয়টা উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমি ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এই সিচুয়েশনে আজকের ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যেভাবে লড়াই করে চলেছেন কোভিডের বিরুদ্ধে, এবং তার মধ্যেও আপনি সময় বের করেছেন সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি। আমি আপনার থেকে কিছু বেসিক জিনিস জানতে চাই, যেমন আপনি যে জিনিসগুলো বললেন যে আমরা কিভাবে সতর্কতা অবলম্বন করব। আমি এটা জানতে চাইছি প্রথমে যে আমরা কাকিনাড়া, বৈহাটি, শ্যামনগর এগুলো কিন্তু খুব একটা বেশি শহুরে অঞ্চল নয়, আর খুব একটা বেশি গ্রামাঞ্চল নয়। আমরা মফস্বল এলাকায়, মফস্বল এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য কি আলাদাভাবে কোনো রকম কোনো ব্যবস্থা রয়েছে যেগুলো আমরা নিতে পারি নিজেদের সুরক্ষার? না, মফস্বল হোক কি শহর হোক কি গ্রাম হোক, রোগের এবং রোগ ছড়ানোর প্যাটার্ন একই রকমের, তাই আলাদা করে কোনো প্রিপারেশন না, যেটা হচ্ছে সেটা সব জায়গার জন্যই সমানভাবে প্রযোজ্য। স্যার আরো একটা বিষয় আছে যে কোভিড হলে আপনি বললেন প্রথমেই কি কি করণীয়, সেটা আমরা কোভিডের এগেইনস্টে আমরা কি করতে পারি যাতে পজিটিভ রিপোর্ট না আসে। এবার বাই চান্স যদি কারোর কোভিড হচ্ছে, তো প্রথমেই স্টেপ বাই স্টেপ যেমন আমরা ডক্টরের কনসাল্ট করছি বা টেস্ট করাচ্ছি, তো এরকম স্টেপ বাই স্টেপ আমরা কি করতে পারি, সাধারণ মানুষ হিসেবে যদি আমি জানতে চাই। প্রথমে তো যদি কারোর রোগের লক্ষণ থাকে সবার আগে টেস্ট করানো। যদি টেস্টে নেগেটিভ আসলো ঠিক আছে, তার তেমন কিছু অসুবিধা নেই। এবার যদি পজিটিভ যদি কারো আসে, এখন সেক্ষেত্রে দেখতে হবে পজিটিভ আসার পর তার মানে কদিনের মাথায় তার পজিটিভটা এলো, তার রোগের যেদিনকে শুরু হচ্ছে রোগের লক্ষণ সেটা ডে 1, এবার তার কতদিনের মাথায় রিপোর্টটা পজিটিভ এলো, তার প্রতি 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা অন্তর সেই পেশেন্টটি টেম্পারেচার থার্মোমিটার দিয়ে দেখতে হবে সেটা 100-100-র উপর জ্বর উঠছে কিনা। যদি 100-র উপর জ্বর ওঠে তাহলে সবার আগে একটা প্যারাসিটামল 500 বা প্যারাসিটামল 650, যার যেরকম বডি ওয়েট সেই অনুযায়ী খাওয়া, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি গলা ব্যথা থাকে তাহলে হচ্ছে গার্গেল করা, দিনে 3 বার থেকে 4 বার গার্গেল করা, ভেপার নেওয়া। আচ্ছা, যদি কারো খুব রানিং নোজ হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, সর্দি মতন লাগছে, সেই ক্ষেত্রে লিভোসেট্রিজিন 5, লিভোসিস 5 বলে পাওয়া যায় বাজারে, বহু রকম ব্র্যান্ড আছে, যাই হোক লিভোসেট্রিজিন 5 একটা রাত্রিবেলা খাওয়া। এই আর গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো প্যারাসিটামলই কমে যাবে। 2 নম্বর কথা, তার প্রকৃত ডায়েট
প্রচুর প্রোটিন যুক্ত খাবার, ফল, বেশি করে জল, পেট ভরে খাওয়া। এবার তার সঙ্গে দেখতে হবে তার ব্লাড প্রেশার। এখনকার দিনে সবার বাড়িতেই মোটামুটি ওই অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন রয়েছে, দেখতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের অন্তত দিনে দুবার ওই নিজের ঘরে থাকা যে সিবিজি মেশিন দিয়ে ব্লাড সুগার দেখতে হবে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা SpO2 স্যাচুরেশন দেখতে হবে অক্সিজেনের, সেটা হচ্ছে পালস অক্সিমিটার দিয়ে, সেটা প্রত্যেক 4 ঘন্টা অন্তর একটা চার্ট বানিয়ে ফেলতে হবে খাতার মধ্যে। চার্ট বানিয়ে কটার সময় 4 ঘন্টা অন্তর 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 দেখতে হবে এগুলো। এবার এগুলোর তার সঙ্গে ডাক্তারবাবু দেবেন হচ্ছে আইভারমেকটিন 12 মিলিগ্রাম করে, সেটা প্রত্যেকদিন একটা করে ট্যাবলেট 5 দিন, হাফ কাপ দুধের সঙ্গে খেতে হবে, এইটাই। আর 2 নম্বর হচ্ছে ডক্সাইক্লিন, সেটা এখন বাজারে এগুলো খুব অমিল, খুব পাওয়া যাচ্ছে না, তাও জোগাড় করতে হবে কষ্ট করে। সেটা হচ্ছে দিনে 2 বেলা করে 100 মিলিগ্রাম, দিনে 2 বেলা এবেলা ওবেলা করে খাওয়া দাওয়ার পর এটা চলবে 5 থেকে 7 দিন। এর সঙ্গে ভিটামিন সি 500 মিলিগ্রাম, সেটা দিনে একটা করে 15 দিন চলবে, একটা না 2টো করে 15 দিন চলবে। আর হচ্ছে জিঙ্ক ট্যাবলেট 50 করে, সেটা দিনে একটা করে 15 দিন চলবে। এই হচ্ছে বেসিক ট্রিটমেন্ট একদম। এটার পর তারপরে 5 দিনের মাথায় যেদিনকে থেকে রোগ শুরু হলো, রোগটার সিমটম দেখা দিয়েছে, সেখান থেকে 5 দিনের মাথায় তার বেশ কিছু রক্ত পরীক্ষা করতে হয়। না হলে রোগটা প্রোগ্রেস করছে নাকি একই জায়গায় থেমে আছে নাকি তার চেয়ে কমছে সেটা বুঝতে পারা যাবে না। রোগকে যদি স্ট্র্যাটিফাই করতে যাই, ভাগ করতে গেলে তার কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি লেভেল, ডি ডাইমার লেভেল, একটা লিভার ফাংশন টেস্ট, আর রক্তের ইউরিয়া ক্রিয়েটিনিন, এই কটা আমার হাতে রাখতেই হবে। তার সঙ্গে যদি তার শ্বাসকষ্ট আরম্ভ হয় বা খুব কাশি হচ্ছে, তার ক্ষেত্রে তার বুকের একটা এক্সরে করতে হবে, এবং যদি দেখা যাচ্ছে যে বুকে ব্যথা ব্যথা লাগছে, বুকে চাপ ধরে যাচ্ছে, তাহলে একটা ইসিজি করতে হবে। এগুলো বেসিক কিছু টেস্ট করতেই হবে। সেখানে যদি দেখা যায় এই রিপোর্ট গুলোর মধ্যে কোন রকম সিগনিফিকেন্ট কোনো অল্টারেশন রয়েছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে টেলিমেডিসিন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে টেলিমেডিসিনের নাম্বার সব জায়গায় ডিসপ্লে করা হচ্ছে, সেই নাম্বারগুলো যত সম্ভব পারা যায় মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে জানানো, সেখানে কল করে জিজ্ঞাসা করা যে নতুন কোনো ওষুধ লাগবে কি লাগবে না, স্টেরয়েড ইউজ করতে হবে কি হবে না, এগুলো নিজে নিজে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। সেজন্য তাদেরকে জিজ্ঞাসা করে তার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে হবে। দেখা যাচ্ছে কারো এবার অক্সিজেনের লেভেল ক্রমশ নিচে নামতে থাকছে, 94 এর নিচে নামলো, কখনো যদি 90 নিচে নেমে যায়, 90 এর নিচে, তখন তাকে হাসপাতালে ভর্তি করার ব্যাপার থাকে। তার সঙ্গে যদি এই রিপোর্ট গুলো অল্টারেশন হয়, এবার তার সেক্ষেত্রে অক্সিজেন দেওয়ার ব্যাপার থাকে। এইগুলো মোটামুটি এখন দেখতে হবে 5 দিনের মাথায় রিপোর্টটা যেরকম আসবে, তার সঙ্গে যদি অক্সিজেন স্যাচুরেশন যদি 95 এর উপরে থাকে, তাহলে যদি মাইল্ড রোগ হয়, কম রোগ হয়, তাহলে ঘরে থেকেই ব্যাপারটা হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যদি জ্বর শেষ 10 দিন না আসে, তাহলে মোট 17 দিন হোম আইসোলেশন থাকার পর পেশেন্ট নর্মাল লাইফে ফিরে আসতে পারবে, কোনো রিপিট টেস্টের প্রয়োজন হয় না। থ্যাংক ইউ স্যার। স্যার, টেস্টিং এর যে ব্যাপারটা রয়েছে, একটা অ্যান্টিবডি টেস্ট, এখন 2 ধরনের টেস্টিং হচ্ছে, একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়, একটা আরটিপিসিআর হয়। আরটিপিসিআর টেস্ট হয়। তো এই টেস্টের ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য? মানে আমাকে কি দুটো টেস্টের টেস্ট ক্ষেত্রে করাতে হবে কোনো? আমরা একটা কথা বলি, সেটা বলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে আরটিপিসিআর এখনো পর্যন্ত। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আপনাকে তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবে, 15 থেকে 30 মিনিট 1 ঘন্টার মধ্যে পেয়ে যেতে পারেন রিপোর্ট, কিন্তু সেটাতে অনেক সময় ফলস নেগেটিভ আসতে পারে। পেশেন্টের রোগের লক্ষণ রয়েছে কিন্তু দেখা গেল র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এলো, সেক্ষেত্রে কিন্তু আরটিপিসিআর ছাড়া গতি নেই। যদিও আরটিপিসিআর সাংঘাতিক লাইন করছে, রিপোর্ট পেতে সময় লাগছে, কিন্তু এছাড়াও কোনো উপায়ও নেই। সেক্ষেত্রে যদি দেখা যায় পেশেন্টের একটা খুব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ম করছেন, বা সব জায়গাতেও নিয়ম হয়েছে, এটা হচ্ছে যদি দেখা যায় যে একটা পেশেন্ট শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর হচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা এবং ইমিডিয়েট র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা। র্যাপিড অ্যান্টিজেন যদি পজিটিভ চলে আসে, তার মানে সে কোভিড পজিটিভ হয়ে গেল, তাকে সেই মতো ব্যবস্থা নেওয়া। যদি না আসে, সেক্ষেত্রে তখন তাকে আরটিপিসিআর করা। এইগুলো তো আমাদের কারোরই হাতে নেই, আমরা যে অঞ্চলে থাকি কারো হাতে নেই। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমরা নিজেরা করতে পারবো না, বা যে কোনো ল্যাব সময় হয় না, কিছু নির্দিষ্ট কিছু ল্যাবরেটরিতে এটা টেস্ট করা হয়। সেজন্য যতখানি সম্ভব
সেই ল্যাবরেটরি গুলোর যোগাযোগের নাম্বার বা যোগাযোগ করানোর মাধ্যম যদি কেউ ব্যবস্থা করে দিতে পারে, সেটা কিন্তু মানুষের পক্ষে উপকার হয়। থ্যাংক ইউ স্যার। স্যার আরটিপিসিআর টেস্ট যেটা রয়েছে এটাতে মিনিমাম রিপোর্ট আসতে 2 থেকে 3 দিন সময় লাগছে। এবার এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোভিড পজিটিভ পেশেন্ট, তো সেক্ষেত্রে রিপোর্ট পেতে আরো অনেকটা সময় লেগে যাচ্ছে। এবার এক্ষেত্রে আমার যদি মনে হয় যে আমি পজিটিভ, সেক্ষেত্রে আমি বাড়িতে সেক্ষেত্রে যদি এবার এই ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে 3রা মে 2021 সালে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স নিউ দিল্লি এইমস সেখান থেকে একটা ওরা গাইডলাইন জারি করেছে। সেখানে বলছে যেখানে এরকম রিসোর্স পুয়ার জায়গা, যেখানে আমাদের রিসোর্স কম আছে, লিমিটেড সেটিং যেখানে আছে, সেখানে যদি পেশেন্টের কোভিড এর সিমটম থেকে থাকে, তাহলে রিপোর্ট না আসা পর্যন্ত যেটা বাড়িতে সম্ভব যে ওষুধগুলো আইভারমেকটিন, ডক্সাসাইক্লিন, ভিটামিন সি আর জিঙ্ক ইমিডিয়েট শুরু করে দেওয়া। জ্বর হলে প্যারাসিটামল শুরু করে দিতে হবে, ডাক্তারবাবু বলে দেবে শুরু করতে। তার সঙ্গে তার স্যাচুরেশন, টেম্পারেচার এগুলো নিয়মিত মনিটর করতে হবে। ইতিমধ্যে এই করতে করতে দেখা গেল যে 5 দিনের মাথাতেও রিপোর্ট অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে তখন ইমিডিয়েট টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করা, ইমিডিয়েট যোগাযোগ করা। যদিও পুরো জিনিসটা সেটিংই আছে, কিন্তু সেই জিনিসটা আমি পাবলিকলি বলতে পারবো না, কারণ সেটা বললে মুশকিল হবে কি, মানুষ যে প্রয়োগ করতে যাবে করতে গিয়ে আরো বিপদ হবে। সেক্ষেত্রে বেসিক জায়গা এইটুকুনি অবধি অ্যালাউড সবার জন্য, কিন্তু তারপরে কোন ওষুধ অ্যাড হবে সেটা আমি বলবো। এইভাবে পাবলিকলি বললে জেনারেলাইজড হয়ে গেলে মানুষের মুশকিল হবে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা জিনিস যে মানুষে অনেকে বলছে, মানে কেউ বলছে রুমার ছড়াচ্ছে, কেউ বলছে বিষয়টা সত্যি, যেটা সেকেন্ড ঢেউ এসছে, সেকেন্ড ওয়েভ যেটা করোনা, তো অনেকে বলছেন এটা নাকি ইয়ার টু ইয়ার স্প্রেড হচ্ছে, বা অনেক সময় স্কিন র্যাশেস বা স্কিন প্রবলেমস বিভিন্ন দেখা যাচ্ছে, অনেকে এই কথাটা বলতে শোনা যাচ্ছে, তো এটার কতটা সত্যতা আছে? দেখুন, এখনো পর্যন্ত ল্যান্সেটে একটা মাত্র আর্টিকেল বেরিয়েছে, সেখানে তারা প্রিজিউম করেছেন যে এটা হয়তো ড্রপলেটের মাধ্যমে হয় না, এয়ারবর্ন ডিজিজ। কিছু কিছু তারা সে সম্বন্ধে তার সপক্ষে প্রমাণ রেখেছেন, ব্যাপারটা তর্কযোগ্য। এখনো পর্যন্ত আমাদের হাতে যেটুকুনি, আমাদের ভারতবর্ষে অন্তত যেটুকুনি জিনিসটা আমরা পেয়েছি, যে সমস্ত এক্সাম্পল গুলো পেয়েছি বা সরকার থেকে যে সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমাদের ধরে নিতে হবে যে একটা মানুষ সামনাসামনি যখন বেরোচ্ছেন, তার কথাবার্তা বা নিঃশ্বাস এই মাধ্যমেই রোগটা ছড়াচ্ছে। সুতরাং ড্রপলেট ইনফেকশনটা যেটা আমরা আগে থেকে বলে আসছি, সেটাকেই এখনো পর্যন্ত সত্যি ধরে আমরা এগাবো। ততক্ষণ না পর্যন্ত বিভিন্ন সরকারি স্তর থেকে আমাদের কাছে বলা হবে যে এটা সত্যি নয়, এয়ারবোর্ন হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত সেটাই কিন্তু ধরবো না। মানে কোনো একটা ফেসবুকের পোস্ট দেখে কে লিখলো একটা যে না না এটাতে এয়ারবোর্ন, তাই কিছু করেই লাভ নেই, এইভাবে চলবো না আমরা। আর স্কিন র্যাশ দিয়ে হয় না এই রোগটা, যা হবে সেটা মানে হাতে ভয় সামনাসামনি বাতাসের মাধ্যমে ভেসে আসবে, অথবা হাতে কোথাও ধরলো, সেখান থেকে মুখে চোখে হাত দিল, সেখান থেকে বাইরে কোথাও বেরোলে সেজন্য মাস্ক পরা অবস্থায় কখনো যেন মুখের কাছে হাত না যায়, বা মাস্কের যে বাইরেটায় সেটা কখনো যেন হাত না লাগে, এটা খেয়াল রাখতে হবে। যখন তখন মাস্ক টাচ করা ঠিক না। আমি ডাক্তারবাবুর কাছে দু একটা